আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, স্বাগত জানাচ্ছি আজকে লাইভ ক্লাসে এবং আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমরা যারা ইতিমধ্যে লাইভে যুক্ত হয়েছো আমাকে জানাও যে তোমরা শুনতে পাচ্ছ কিনা এবং ঠিকভাবে দেখতে পাচ্ছ কিনা। তো আহ এবং আজকে আমরা ধারাবাহিকভাবে সুপার 60 ক্লাসে আজকের ধারাবাহিক ক্লাসে আমরা পৌরনীতি দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায়ের লেকচার 2 এ আমরা এসে গেলাম এবং তোমরা ইতিমধ্যেই যারা যুক্ত হয়েছো তোমরা আমাকে বলো ঠিকভাবে দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা। ওকে, আমরা সিভিক্স দ্বিতীয় পত্রের চ্যাপ্টার 7 এর লেকচার 2 আমরা আজকে বলবো এবং সাথে আমরা সৃজনশীল এবং এমসিকিউ প্র্যাকটিস করবো। ওকে, তো তোমরা যারা যুক্ত হয়েছো আমাকে বলো ঠিকভাবে শুনতে পাচ্ছ কিনা। আলফি যুক্ত হয়েছে যথারীতি নিয়মিত ক্লাসে আপনি আমাদের ক্লাস করছে এবং তামান্না কামাল নিহা যুক্ত হয়েছে এবং জাহির হুসাইন যুক্ত হয়েছে আমাদের সাথে। ওকে, তো যারা যুক্ত হয়েছে তোমাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগত এবং আজকে আমরা লেকচার 2 পড়ব সপ্তম অধ্যায়ে এবং সাথে আমরা সিকিউ এবং এমসিকিউ উভয়ই আমরা কি প্র্যাকটিস করব। ওকে, তোমাদের সহপাঠীদেরকে আজকের ক্লাসটি মেনশন করে দাও এবং শেয়ার করে দাও তোমাদের টাইমলাইনে। ওকে, তো তোমাদের কলেজের গ্রুপ থাকলে বা তোমাদের ফ্রেন্ড সার্কেলের গ্রুপ থাকলে সেখানে তোমরা শেয়ার করে রাখতে পারো। এবং আজকের ক্লাসে আমরা পৌরনীতি দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায়ের দ্বিতীয় লেকচার করবো এবং এখান থেকে কিভাবে সিকিউ এবং এমসিকিউ প্রশ্ন আসে সেটাও আমরা দেখবো। ওকে, আমাদের সাথে যুক্ত হয়েছে ইতু চৌধুরী, মেহজাবিন, মিথিলা এবং আমাদের সাথে আরো যুক্ত হয়েছে প্রাচী দে এবং মাহি যুক্ত হয়েছে এবং আরো যারা যুক্ত হয়েছে তোমাদের সবাইকে আজকের ক্লাসে অনেক 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 বেশি স্বাগতম, প্রীতি এবং শুভেচ্ছা। ওকে, তো দেখতে পাচ্ছি ইতিমধ্যেই অনেকজনকে মেনশন করেছো তোমরা যারা। তো গত ক্লাসে আমরা এই অধ্যায়ের খুব বেশি গুরুত্বপূর্ণ একটা টপিক পড়েছিলাম। যারা ক্লাসটি করো নাই তোমরা গত ক্লাসের এই টপিকটা দেখে নিবে অবশ্যই। সেটা আমাদের সরকারি কর্ম কমিশন সম্পর্কে আমরা গত ক্লাসে পড়েছিলাম। এর আগের আলোচনাটা আমি একটু রিমাইন্ড করে দিতে চাই তোমাদেরকে। অর্থাৎ যে আলোচনাটা আমরা গত ক্লাসে করেছিলাম সেটা সাংবিধানিক প্রতিষ্ঠান সম্পর্কে আমরা জেনেছি। 4টা সাংবিধানিক প্রতিষ্ঠান আমাদের আছে এবং এই 4টি সরকারি কর্ম কমিশন, নির্বাচন কমিশন, অ্যাটর্নি জেনারেল, মহাসচিব এবং আমরা সরকারি কর্ম কমিশনের ইতিহাস সম্পর্কে জেনেছিলাম এবং এটাও জেনেছিলাম যে কর্ম কমিশন কিভাবে গঠিত হয় এবং কর্ম কমিশনের গঠন, এরপরে কর্ম কমিশনের দায়িত্ব এবং এর পাশাপাশি পর্যায়ক্রমিকভাবে আমরা কর্ম কমিশনের যে বিভিন্ন ধরনের রিপোর্ট প্রকাশ এবং সেই সাথে কর্ম কমিশনের গোপনীয়তা, দক্ষতা এবং স্বচ্ছতা এবং এরপরে আমরা সৃজনশীল প্রশ্ন দেখেছিলাম যে কিভাবে আসলে কর্ম কমিশন থেকে সৃজনশীল প্রশ্ন আসে। আজকে আমরা যে টপিক থেকে পড়বো সেটা বাংলাদেশ নির্বাচন কমিশন। তো তোমরা অনেকেই জানো যে বাংলাদেশ একটা গণতান্ত্রিক রাষ্ট্র এবং গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আমাদের ধারাবাহিক ভাবে নির্বাচন হয়, অর্থাৎ প্রতি 5 বছর অন্তর অন্তর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। হ্যাঁ, এবং সেই জাতীয় নির্বাচনে আচ্ছা সাউন্ড পাচ্ছ না? আচ্ছা সাউন্ড, আমি আসলে মাইক্রোফোনটা না নিয়েই তোমাদের সাথে কথা বলছি। সরি ফর দ্যাট। সাউন্ড পাচ্ছে। আচ্ছা, সাউন্ড প্রবলেম যেটা ছিল সেটা আশা করি এখন কেটে গেছে। তো যেটা বলছিলাম আর কি, আমাদের যে জাতীয় নির্বাচন, সেই জাতীয় নির্বাচন প্রতি 5 বছর অন্তর অন্তর হয় এবং আরো কিছু গুরুত্বপূর্ণ নির্বাচন হয়, যেমন উপজেলা পরিষদের নির্বাচন হয়, এরপরে জেলা পরিষদের নির্বাচন হয়, ইউনিয়ন পরিষদের নির্বাচন হয় এবং সেই সাথে আরো অনেক নির্বাচনী কর্মকাণ্ড আমাদের দেশে পরিচালিত হয় এবং এই নির্বাচনী কর্মকাণ্ড পরিচালনা করার ক্ষেত্রে নির্বাচন কমিশনই সবচেয়ে বেশি ভূমিকা পালন করে। তো আমরা আসি, এখন আমরা ডিটেলস আলোচনায় চলে যাব। তোমরা যারা যুক্ত হয়েছো, আমি ভালো আছি প্রমিতা, এবং আরো যারা যুক্ত হয়েছে তোমাদের সবাইকে আবারও শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি এবং শেষ পর্যন্ত থাকবা। আমরা এই টপিকটা পড়ার পরে আমরা বেশিক্ষণ ক্লাস নিব না, অল্প সময় ক্লাস নিব এবং দেন আমরা সিকিউ এবং এমসিকিউ প্র্যাকটিস করব এই টপিক থেকে কিভাবে প্রশ্ন আসে। এর পূর্বে যে ক্লাসটা আমি করিয়েছিলাম এই অধ্যায়ের উপরে, সেটা তোমাদের কর্ম কমিশনের উপরে। ওই কর্ম কমিশনের বিষয়ে যেভাবে প্রশ্ন আসবে সেই প্রশ্ন প্যাটার্ন আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম। সুতরাং ধৈর্য ধরে ক্লাসটা করো। আই হোপ যে তোমরা এখান থেকে ভালো একটা
নাম্বার পাবে, অর্থাৎ যদি মনোযোগ দিয়ে ক্লাসটা করতে পারো। ওকে, একটু খেয়াল করো, বাংলাদেশ নির্বাচন কমিশন এটা একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, সুতরাং নির্বাচন কমিশন গঠনের বিষয়টা সম্পূর্ণ রাষ্ট্রপতির ইচ্ছার উপর হয়, অর্থাৎ রাষ্ট্রপতি যাকে মূলত নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত করবেন তিনি নির্বাচন কমিশনের প্রধান হিসেবে নিযুক্ত হবেন, এবং এভাবে নির্বাচন কমিশন হবে একটা স্বাধীন এবং মোটামুটি ভাবে কোনো প্রতিষ্ঠানের অধীন হবে না। একটু যদি আমরা খেয়াল করি, সংবিধানের 118 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে নির্বাচন কমিশন দায়িত্ব পালনের ক্ষেত্রে স্বাধীন থাকবেন, কেবল কেবল এই সংবিধান এবং আইনের কি হবেন, অধীন হবেন। অর্থাৎ বলছে যে নির্বাচন কমিশন যখন দায়িত্ব পালন করবেন, হ্যাঁ, নির্বাচন কমিশনের কাজ কি, নির্বাচন কমিশনের কাজ সম্পর্কে আমরা বিস্তারিত এখানে জানবো একটু পরে। নির্বাচন কমিশনের গঠনের পরেই কিন্তু নির্বাচন কমিশনের কাজ সম্পর্কে জানবো আমরা। তো প্রথমে আমরা যেটা জানবো সেটা হচ্ছে কি, নির্বাচন কমিশনটা কিভাবে কাজ করবে বা কি হবে। যে বলছে যে নির্বাচন কমিশন দায়িত্ব পালনের ক্ষেত্রে সম্পূর্ণ স্বাধীন থাকবেন, এবং এই সংবিধান মানে হচ্ছে আমরা যে প্রতিষ্ঠানগুলো পড়তেছি এগুলো কিন্তু সংবিধানের মধ্যে উল্লেখ আছে, এই সংবিধান এবং অন্যদিকে আমরা সংবিধানের মধ্যে 153টি অনুচ্ছেদের মধ্যে 118 নম্বর অনুচ্ছেদে সংবিধানের মধ্যে উল্লেখ আছে কি, নির্বাচন কমিশনের কথা, এবং আইনের অধীন হবেন, অর্থাৎ রাষ্ট্রের মধ্যে যেই আইন তৈরি করা হবে সেই আইনের অধীন হবেন। অর্থাৎ এই আইনের অধীন হবেন বলতে আইন তৈরি করে কারা, আইন তৈরি করে হচ্ছে সংসদ, বুঝছো? তো আইন এবং সংবিধানের অধীন থাকবে নির্বাচন কমিশন, এর বাইরে অন্য কোনো ব্যক্তি বা অন্য কোনো প্রতিষ্ঠানের অধীন নির্বাচন কমিশন থাকবে না। নির্বাচন কমিশন দায়িত্ব পালনের ক্ষেত্রে সম্পূর্ণরূপে স্বাধীন থাকবেন, কোনো ব্যক্তি কোনো প্রতিষ্ঠানের অধীন থাকবেন না। নির্বাচন কমিশনের গঠনের বিষয়ে 118 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে প্রধান নির্বাচন কমিশনার এবং অনধিক 4 জন নির্বাচন কমিশনারকে, হ্যাঁ, বাংলাদেশের একটি নির্বাচন কমিশন গঠিত হবে। তার মানে হচ্ছে কতজন নির্বাচন কমিশনার থাকবেন, প্রধান নির্বাচন কমিশনার একজন থাকবেন, এবং আর বলছে যে অনধিক মানে হচ্ছে কি, কখনো 4 জনের অধিক হওয়া যাবে না। তার মানে একজন নির্বাচন কমিশনার সাথে 4 জন সহকারী মানে আরো 4 জন নির্বাচন কমিশনার নিয়ে মূলত টোটাল 5 জনের একটা নির্বাচন কমিশন গঠন করা হবে। নির্বাচন কমিশনারের সংখ্যা রাষ্ট্রপতি নির্ধারণ করবেন, অর্থাৎ এটা হতে পারে যে এই জায়গায় 4 জনও হতে পারে, 2 জনও হতে পারে, বুঝছো? 4 জনও হতে পারে, কি 2 জনও হতে পারে, এটা নির্ভর করতেছে কার উপরে, এটা রাষ্ট্রপতি নির্ধারণ করবেন। অর্থাৎ অন্যান্য কমিশনারের সংখ্যাটা রাষ্ট্রপতি নির্ধারণ করবেন। তার মানে সংবিধানের আইনে বলা হয়েছে যে একজন নির্বাচন কমিশনার থাকবেন প্রধান, আর বাকি 4 জন থাকবেন কমিশনার হিসেবে, এবং কখনো সেটা 4 জনের বেশি হবে না, এবং 4 জন হবে না 2 জন হবে, এটা নির্ভর করতেছে রাষ্ট্রপতির উপরে। এবং প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার বৃন্দ রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগ প্রাপ্ত হবেন। এবং এখানে আমি তোমাদের গত ক্লাসেও বলছিলাম যে কর্ম কমিশনের চেয়ারম্যান, কর্ম কমিশনের যারা মেম্বার থাকবেন তারা, এবং হচ্ছে নির্বাচন কমিশনারের প্রধান এবং নির্বাচন কমিশনার অন্যান্য যারা থাকবেন তারা, মোটামুটি ভাবে সবাই কিন্তু এই মানে রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হবেন, মানে রাষ্ট্রপতি তাদেরকে নিয়োগ দিবেন। এরপরে বলছে সংসদের বিধান সাপেক্ষে রাষ্ট্রপতি কর্তৃক তাদের কর্মের শর্তাবলী নির্ধারণ করবেন। এই যে আমরা একটু আগেই বললাম যে আইনের ধারা, অর্থাৎ আইনের অধীন থাকবেন। এই যে এই আইনটা তৈরি করে কোথায়, সংসদ তৈরি করে, তাই না? সংসদ বা পার্লামেন্ট তৈরি করে। যেহেতু আইন সংসদ বা পার্লামেন্ট তৈরি করে, সুতরাং নির্বাচন কমিশনারের যারা নিযুক্ত থাকবেন তারাও কিন্তু সংসদের যে আইন, সেই আইন সাপেক্ষে, অর্থাৎ সংসদের বিধান সাপেক্ষে রাষ্ট্রপতি কর্তৃক তাদের কর্মের শর্ত, অর্থাৎ তারা কি ধরনের কাজ করবে সেটা নির্ধারিত হবে। এরপরে বলছে যে কার্যাবলী কি হবে, যে নির্বাচন কমিশনের কাজ কি হবে। আচ্ছা, আমি তোমাদের একটু কমেন্টস দেখি যে আমাদের সাথে যারা যুক্ত হয়েছো একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করবা, আশা করি তোমাদের তেমন কোনো বিষয়ে কোনো ধরনের সমস্যা থাকবে না। যদি থেকেও থাকে আমাকে প্রশ্ন করবা। আমাদের সাথে যুক্ত হয়েছেন রাধেশ শ্যাম, যুক্ত হয়েছে আমাদের সাথে রায়ান বাইজিদ, যুক্ত হয়েছে, এবং আরো যারা যুক্ত হয়েছে, আয়েশা আফরিন, শ্রেয়া যুক্ত হয়েছে, এবং হচ্ছে উমাইর যুক্ত হয়েছে। তোমরা একটা করে কমেন্টস করো যে কে কোন জায়গা থেকে আজকের ক্লাসটি দেখছো। ওকে, একটু খেয়াল করো,
গত ক্লাসে তো বাঁশখালীর মানুষজন বেশি ছিল, মানে বাঁশখালীর মানুষজন, চট্টগ্রামের বাঁশখালীর মানুষজন। এবং আজকের ক্লাসে কোন এলাকার মানুষজন একটু বেশি আমি একটু দেখতে চাই। নির্বাচন কমিশনের যে কাজ, সেই কাজগুলো এখানে স্পষ্টভাবে উল্লেখ করেছে। আমি তোমাদেরকে একটু সহজ ব্যাখ্যায় আমি তোমাদের বলি। নির্বাচন কমিশনের প্রধান কাজ হচ্ছে নির্বাচন পরিচালনা করা, এবং নির্বাচন সংক্রান্ত যাবতীয় কাজ নির্বাচন কমিশন করে থাকে, এবং নির্বাচন কমিশনকে নিয়োগ দেওয়া হয় এই কাজগুলো করার জন্য। অর্থাৎ নির্বাচন কমিশনের কাজ হচ্ছে নির্বাচনী এলাকা মানে এলাকা নির্ধারণ করা, এবং নির্বাচনের যত ধরনের ভোটার তালিকা প্রণয়ন করা, এবং সেই সাথে ভোটার তালিকা প্রণয়ন, নির্বাচনী এলাকা নির্ধারণ করা, এবং প্রতীক বরাদ্দ দেওয়া, মনোনয়ন যাচাই বাছাই করা, এবং এর সাথে সম্পর্কিত মানে ভোটার তালিকা তৈরি থেকে শুরু করে ভোটের যে ঘোষণা, অর্থাৎ যেটাকে আমরা বেসরকারি পর্যায়ে ঘোষণা এবং সরকারিভাবে গেজেটেড ভুক্ত করা, সব কাজ কিন্তু নির্বাচন কমিশন করে থাকে। তাহলে নির্বাচন কমিশন মোটামুটি ভাবে নির্বাচন সংক্রান্ত যত ধরনের কাজ আছে সব ধরনের কাজ করে থাকে। আমাদের সাথে রায়ান বাইজিৎ যুক্ত হয়েছে। রায়ান বাইজিৎ, আমাদের স্পেশাল ব্যাচ চলবে, অফলাইনে ক্লাসে চলে আসবে যদি অনলাইনে ভর্তি না হও। আর অফলাইনে ভর্তি হইলে কিন্তু অনলাইনের একটা কোর্স ফ্রি থাকবে, অফলাইনের মার্কেটিং একটু করে দিলাম। হ্যাঁ, আমাদের সাথে সুরাত হাসান যুক্ত হয়েছেন চট্টগ্রামের সাথে, নুরি খাতুন যুক্ত হয়েছেন রাজশাহী থেকে, এবং বিল্লাহ ইসলাম যুক্ত হয়েছেন শেরপুর থেকে, সোহান যুক্ত হয়েছে ব্রাহ্মণবাড়িয়া থেকে। আচ্ছা সোহান, আমি ব্রাহ্মণবাড়িয়া গিয়েছিলাম বুঝছো, আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া খুবই চমৎকার একটা এলাকা মনে হয়েছে। তবে কুমিল্লা থেকে ব্রাহ্মণবাড়িয়ার যে এলাকাটা, ওই এলাকাটা একটু রাস্তাঘাট ভাঙা আছে। যাই হোক, তোমাদের সবার এলাকায় যাওয়ার তৌফিক দান করুক আমাকে। এবং জান্নাত ফেমা যুক্ত হয়েছে আমাদের সাথে, উত্তরা থেকে যুক্ত হয়েছে, চমৎকার। এবং এখানে বলছে যে চোরাবালি, আচ্ছা ক্লাস ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। শেরপুরে যাওয়ার সৌভাগ্য হোক আমার, কারণ হচ্ছে ওই এলাকাগুলো কৃষি প্রধান হওয়াতে আমার খুবই ভালো লাগে। মল্লিক শ্রীজি যুক্ত হয়েছে সিলেট থেকে, সুনামগঞ্জ থেকে পল্লব যুক্ত হয়েছে। আচ্ছা চমৎকার। আচ্ছা যাই হোক, এখানে আমি আর কথা বলছি না। এখানে যেটা বলছি যে নির্বাচন কমিশনের যে কাজগুলো, প্রথমত আমি তোমাদেরকে একদম পয়েন্ট বাই পয়েন্ট বলতেছি, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচন অনুষ্ঠান পরিচালনা করা। এখন কথা হচ্ছে কি, রাষ্ট্রপতিকে নির্বাচিত করে কে? আমরা সচরাচর যেটা দেখি যে রাষ্ট্রপতির নির্বাচন আমরা দেখি নাই, আমি নিজেও তেমন একটা দেখি নাই রাষ্ট্রপতির নির্বাচন হতে। তবে রাষ্ট্রপতির নির্বাচনের একটা প্রসিডিওর আছে, সেটা হচ্ছে কি যে সংসদ সদস্যরাই মূলত রাষ্ট্রপতিকে নির্বাচিত করে। তাহলে এটা একটা পরোক্ষ নির্বাচন পদ্ধতি, এবং এই পরোক্ষ নির্বাচন পদ্ধতি এটার আয়োজনও কিন্তু নির্বাচন কমিশন করে। তো পরোক্ষ নির্বাচন এই কারণেই বলছি। প্রত্যক্ষ নির্বাচন মানে কি, জনগণ সরাসরি যখন হচ্ছে কোন একটা নির্বাচনে অংশগ্রহণ মানে ভোট দিতে পারে, তখন সেটাকে আমরা প্রত্যক্ষ নির্বাচন বলি। আর পরোক্ষ নির্বাচন হচ্ছে কি, যে মোটামুটি ভাবে আমরা প্রতিনিধি নির্বাচিত করে, ওই প্রতিনিধিরা মানে আমরা যাদেরকে এমপি হিসেবে নির্বাচিত করেছি তারাই আবার রাষ্ট্রপতিকে নির্বাচিত করছে। এটাও করে কে? নির্বাচন কমিশন। দ্বিতীয়ত জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করা, যেমন ধরো তোমরা 2024 সালেও একটা নির্বাচন দেখেছো, হ্যাঁ জানুয়ারিতে, এবং ঠিক একইভাবে 2018 সালেও একটা নির্বাচন হয়েছে, এবং ইতিপূর্বে 18 সালের আগে 14 সালেও একটা নির্বাচন হয়েছে। এভাবে নির্বাচনগুলো হয়েছে। তো জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করা, এটাও কিন্তু মোটামুটি নির্বাচন কমিশনের কাজের মধ্যে পড়ে। 3 নম্বর, সংসদের সকল নির্বাচনের জন্য ভোটার তালিকা প্রণয়ন, তত্ত্বাবধান ও নির্দেশ প্রদান। অর্থাৎ আবার বলছি, সংসদের সকল নির্বাচনের জন্য ভোটার তালিকা প্রণয়ন, অর্থাৎ হচ্ছে সকল নির্বাচনের জন্য ভোটার তালিকা প্রণয়ন, তত্ত্বাবধান করা এবং নির্দেশ প্রদান করা, এই কাজটা নির্বাচন কমিশন। আর একটা বলছে সংসদের সকল নির্বাচনের জন্য নির্বাচনী এলাকার সীমা নির্ধারণ করা। অর্থাৎ ধরো তোমরা প্রত্যেকে এখানে কমেন্টস করেছো, প্রত্যেকেরই কিন্তু এক একটা নির্বাচনী এলাকা আছে, প্রত্যেকের একটা কি আছে? নির্বাচনী এলাকা আছে। এবং নির্বাচনী এলাকার বিষয়টা, যেমন ধরো মেহেরপুর থেকে আমাদের সাথে জুলাইকা আক্তার যুক্ত হয়েছে। ফিমা, আচ্ছা ঠিক আছে, ওকে। এবং ওই বাঙালিস পড়তে পড়তে ফেমা, যাই হোক, এখানে যেটা বলছি সেটা হচ্ছে কি, যেমন আমাদের সাথে যুক্ত হয়েছে মেহেরপুর থেকে। মেহেরপুরের সংসদীয় আসন আছে। সংসদীয় আসন কিভাবে? মেহেরপুরে হয়তো, যেমন ধরো আমাদের কক্সবাজারে 4টা আসন আছে। কক্সবাজারে কয়টা আসন আছে? আমরা যদি ধরি যে 4টা আসন, 4টি আসন আছে, ধরো আমরা 4টি আসন আমরা ধরলাম। 4টি আসন মানে কি, কক্সবাজারকে 4 ভাগে ভাগ করে 4 জন এমপি কে সেখানে নির্বাচিত করা হবে। তার মানে কক্সবাজার পুরো এলাকাটা কিন্তু নির্বাচনী এলাকা আলাদা, নির্বাচনী সীমা। ধরো
এটা চট্টগ্রামের একটা ম্যাপ অথবা ঢাকার ম্যাপ, এটাকে আমরা নির্বাচনী এলাকা হিসেবে ভাগ করে ফেলবো। হ্যাঁ, আমরা এটাকে কি করব, আমরা বিভিন্ন এলাকায় ভাগ করব এবং এক একটা এলাকায় এক একজনকে এমপি হিসেবে আমরা নির্বাচিত করব। তাহলে নির্বাচনের আগে এলাকা ভাগ করা এটাও কার কাজ? নির্বাচন কমিশনের কাজ। তার মানে নির্বাচনী এলাকা নির্ধারণ করা। নিরপেক্ষ নির্বাচন কাজের জন্য রিটার্নিং অফিসার নিয়োগ দেওয়া। তোমরা যখন ভোট দিতে যাও বা ভোট দিতে যখন তোমরা যাবে, তখন সেখানে দেখবা রিটার্নিং অফিসার নামক একজন অফিসার থাকেন, যাকে নির্বাচন কমিশনই নিয়োগ দেয়। অর্থাৎ নির্বাচন কমিশন সুস্থ, নিরপেক্ষ এবং অবাধ নির্বাচন করার জন্য রিটার্নিং অফিসার নিয়োগ দেওয়া এবং তার বেতন ভাতা প্রদান করার কাজটাও নির্বাচন কমিশন করে থাকে। এরপরে 6 নম্বর পয়েন্টে আমরা যাই। 6 নম্বর পয়েন্টে বলছে কি, রাষ্ট্রপতি ও সংসদ সদস্য নির্বাচনের জন্য গৃহীত মনোনয়নপত্র গ্রহণ। দেখো, মনোনয়নপত্র গ্রহণ এবং বাছাই করা। দেখো, বাছাই করার কাজটাও কিন্তু তোমার যদি কোনো মনোনয়নের জটিলতা দেখা দেয়, সেটা নিরসন করার কাজটাও কিন্তু নির্বাচন কমিশন করে থাকে। একটু যদি আমরা খেয়াল করি যে মনোনয়নপত্র গ্রহণ করা, বাছাই করা এবং কোনো মনোনয়নপত্র নিয়ে যদি কোনো ধরনের জটিলতা দেখা দেয়, তাও কিন্তু নির্বাচন কমিশন কি করে? নির্বাচন কমিশন সেই মনোনয়নপত্র হয়তো বাতিল করে, নয়তো এটা পুনরায় বিবেচনা করার জন্য রেখে দেয়। তাহলে মনোনয়নপত্র গ্রহণ, যাচাই বাছাই এবং জটিলতা নিরসন সংক্রান্ত কাজও নির্বাচন কমিশন করে। এরপরে বলছে কি, 7 নম্বরে বলছে নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা এবং ফলাফল একত্রীকরণ এবং সরকারি গেজেটে তা প্রকাশ করা। অর্থাৎ সরকারি ঘোষণা করা, এটাও কিন্তু নির্বাচন কমিশন করে থাকে। নির্বাচনী অভিযোগ মোকদ্দমা মীমাংসা লক্ষ্যে, অর্থাৎ কোনো নির্বাচনী বিষয়ে কোনো অভিযোগ, মামলা, মোকদ্দমা, এই বিষয়গুলোর সম্পর্কেও কিন্তু নির্বাচন কমিশন ট্রাইব্যুনাল গঠন করে। ধরো, তোমরা জানো নির্বাচনের সময় কিন্তু খুব বেশি এক দল আরেক দলকে ভোটে পরাস্ত করার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করে। এটা কখনো কৌশলে, হ্যাঁ, অহিংস হয়, আবার কখনো সহিংস পর্যায়ে চলে যেতে পারে, মারামারি হইতে পারে, গোলাগুলি হইতে পারে। তো এই জায়গা থেকে মোটামুটি ভাবে মারামারি, কাটাকাটি যেটাই হোক না কেন, বা একদল ধরো যে কোনো একটা পোস্টার লাগাইছে, তার উপরে গিয়ে আরেকটা পোস্টার লাগাইছে অথবা পোস্টার ছিঁড়ে ফেলছে, এগুলো নিয়ে কোনো অভিযোগ মোকদ্দমা যদি হয়, তাহলে সেটা নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করা এবং সম্পর্কিত যাবতীয় কাজ সেগুলো নির্বাচন কমিশন করবে। নির্বাচন কমিশন সচিবালয়ের সার্বিক নিয়ন্ত্রণ। অর্থাৎ দেখো, নির্বাচন কমিশন সচিবালয়ের সার্বিক নিয়ন্ত্রণ নিয়ে থাকে এবং এর পাশাপাশি অর্থাৎ সচিবালয়ের সার্বিক নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রতিষ্ঠা করে নির্বাচন কমিশন, এবং এর পাশাপাশি রাজনৈতিক দল নিবন্ধন এবং তা গেজেটে প্রকাশ করা। বর্তমানে বাংলাদেশে প্রায় 50 কাছাকাছি রাজনৈতিক দল আছে। এই যে 50টা কাছাকাছি যে রাজনৈতিক দল আছে, এই আমি তোমাকে ব্লক করে দিব। মাহি, হোয়াট ইজ ইউর কোয়েশ্চেন? তোমার প্রশ্নটা কি? আসলে প্রশ্নটা কই? তুমি প্রশ্নটা দেখলাম না, তুমি বারবারই একই প্রশ্ন। তোমার প্রশ্নের উত্তর দিতে হবে, এরকম কোনো কথা আছে? কি ধরনের প্রশ্ন, কি প্রশ্ন করছো? আমি প্রশ্ন দিয়ে পারলাম না। রিটার্নিং অফিসার বলতে কি বোঝায়? রিটার্নিং অফিসার মূলত সেই অফিসারকে বোঝায় যিনি নির্বাচনী কোন একটা কেন্দ্রে প্রধান হিসেবে যাকে নিযুক্ত করা হয়। কথা বুঝতে পারছো? আচ্ছা, কুষ্টিয়া আসেন নাই কখনো? আসবো ইনশাল্লাহ, যাওয়া হয় নাই, আমার অনেক জায়গায় যাওয়া বাকি। ওকে, এখানে যে বিষয়টা বলছি যে প্রশ্ন থাকলে করো, প্রশ্ন করো, প্রশ্নটাই করো, কিন্তু প্রশ্নের উপরে প্রশ্ন কি? আবার এটা কি ধরনের প্রশ্ন? আমার কোয়েশ্চনটার আনসার দেন, আমি তোমার কোয়েশ্চনটা কোথায় পাবো বলো? তুমি প্রশ্নটাই তো আমি পাই নাই। এখানে যে বিষয়টা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে কি, 10 নম্বর, রাজনৈতিক দল নিবন্ধন এবং তা গেজেটে প্রকাশ করা। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ রাজনৈতিক দল নিবন্ধন যদি না হয়, তাহলে কোন রাজনৈতিক দল, মানে ধরো আমরা এখন যদি বলি যে ধরো এ দল, তুমি একটা এ দল গঠন করেছো, এ দলের কিছু শর্ত পূরণ করে তোমাকে নিবন্ধন নিতে হবে। অর্থাৎ এ দলের প্রত্যেকটা জেলা পর্যায়ে অফিস থাকতে হবে, এ দলের প্রত্যেকটা নেতার যে বিষয়গুলো, অর্থাৎ তাদের নেতাদের প্রোফাইল তদারকি করা হবে, কোনো অবৈধ কর্মকাণ্ডের সাথে এই দলটা যুক্ত আছে কিনা সেগুলো বিবেচনা করা হবে। এন্ড দেন দলের নিবন্ধন দেওয়া হবে। তো দলীয় প্রতীক বরাদ্দ দেওয়া হবে, দলীয় পতাকা থাকবে, দলীয় তোমার হোলোগ্রাম বা যেটাকে আমরা বলছি ব্র্যান্ডিং এর যে লোগো থাকবে, এবং গ্যাজেটে সেটা প্রকাশ করবে। এরপর উল্লেখিত কার্যাদি ব্যতি রেখে সংবিধান অনুযায়ী এবং আইনের দ্বারা অর্পিত অতিরিক্ত দায়িত্ব পালন করতেও নির্বাচন কমিশন সবসময় প্রস্তুত থাকতে হবে। নির্বাচন কমিশন অর্থাৎ এই নির্বাচন সংক্রান্ত বিষয় ছাড়া নির্বাচন, তোমার এখানে বলছে দুদক কোন ধরনের তোমার প্রতিষ্ঠান? দুদক একটা সরকারি প্রতিষ্ঠান, এটা কোনো সাংবিধানিক প্রতিষ্ঠান না। এটা একটা দুদক, এটা একটা সরকারি সংস্থা,
কিন্তু এটা সাংবিধানিক কোনো সংস্থা নয় বা সাংবিধানিক কোনো প্রতিষ্ঠান নয়। এটা নিয়ে আমাদের আলোচনা আছে দুদকের বিষয়ে। এখানে উল্লেখিত কার্যাদি ব্যতি রেখে সংবিধান অনুযায়ী অথবা আইনের দ্বারা যে কোনো দায়িত্ব সে পালন করে, যে কোনো অতিরিক্ত দায়িত্ব সে পালন করবে, ঠিক আছে। তার মানে নির্বাচন কমিশন সংবিধানের যে দায়িত্ব থাকবে এবং আইনের দ্বারা যদি নতুন কোনো দায়িত্ব দেওয়া হয় সেটাও কিন্তু পালন করবে। এবং এখানে বলছে নির্বাচন কমিশনারকে নির্বাহী কর্তৃপক্ষের সহায়তা দান, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ সংবিধানের কত নাম্বার অনুচ্ছেদ অনুযায়ী একজন নির্বাচন কমিশনার বা নির্বাচন কমিশন বিশেষ ক্ষমতা প্রাপ্ত হয়? নির্বাহী কর্তৃপক্ষের সহায়তা দান, অর্থাৎ যখন নির্বাচন চলে তখন নির্বাচন কমিশন এমন একটা ক্ষমতা পায় যে ক্ষমতার বলে নির্বাচন কমিশন যে কোনো ধরনের সিদ্ধান্ত নিতে পারে। যেমন ধরো আমরা যদি বলি যে কোনো একটা এলাকায় নির্বাচন হচ্ছে, তখন যে ক্ষমতার বলে নির্বাচনী এলাকার সবগুলো সরকারি নির্বাহী কর্তৃপক্ষ নির্বাহী কর্তৃপক্ষ কাকে সহযোগিতা করবে? নির্বাচন কমিশনকে সহযোগিতা করবে। কিভাবে বিষয়টা আমি তোমাদেরকে আরেকটু ভেঙে বলি। ধরো এই এলাকার মধ্যে নির্বাচন হচ্ছে, বুঝছো? এই এলাকার মধ্যে নির্বাচন হচ্ছে, এখন এই এলাকার মধ্যে ইউএনও আছে এবং অন্যান্য ম্যাজিস্ট্রেটরা আছে, অথবা আমরা বলতে পারি যে অন্যান্য ম্যাজিস্ট্রেট যারা আছে বা প্রশাসনিক যারা কর্মকর্তা আছে বা পুলিশ বাহিনী বলো, প্রশাসনিক সকল বাহিনী বা সকল তোমার নির্বাহী কর্মকর্তা কর্মচারীরা কাকে সহযোগিতা করবে? নির্বাচন কমিশনকে সহযোগিতা করবে। তার মানে কোন একটা এলাকায় নির্বাচন হচ্ছে, তখন এনারা সবাই কাকে সহযোগিতা করবে? নির্বাচন কমিশনকে সহযোগিতা করবে। কারণ সংবিধানের মধ্যে সেটার উল্লেখ আছে। সংবিধানে বলছে কি? সংবিধানের 126 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে নির্বাচন কমিশন যখন কোন একটা এলাকায় দায়িত্ব পালন করবে, তখন নির্বাহী কর্তৃপক্ষের কর্তব্য হবে নির্বাচন কমিশনকে সহায়তা করা। আবার বলছি যে সংবিধানের 126 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে কি? নির্বাচন কমিশনের দায়িত্ব পালনে সহায়তা করা সকল নির্বাহী কর্তৃপক্ষের কর্তব্য বলে বিবেচিত হবে, মানে কর্তব্য হবে। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ তোমাদের পরীক্ষায় আসে যে নির্বাচন কমিশন দায়িত্ব পালনকালীন সময়ে বা নির্বাচন কমিশনের দায়িত্ব পালনে সহায়তা করার সকল নির্বাহী কর্তৃপক্ষের কর্তব্য হবে। এটি সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে উল্লেখ আছে? 126 নম্বর অনুচ্ছেদে উল্লেখ আছে বলে আমরা জানতে পারলাম। তার মানে এই জায়গা থেকে কিভাবে প্রশ্ন হয়, আমরা নির্বাচন কমিশন সম্পর্কে কি কি জানলাম আবার একটু আমি তোমাদেরকে রিমাইন্ড করে দিই, যে দেখি আসলে তোমরা বিষয়টা বুঝতে পেরেছো কিনা। যেমন বাংলাদেশ নির্বাচন কমিশন গঠিত হয় সংবিধানের 118 নম্বর অনুচ্ছেদের 4 অনুযায়ী, এবং নির্বাচন কমিশনের গঠনের বিষয়ে সংবিধানের 118 নম্বরে বলা হয়েছে কয়জন নির্বাচন কমিশনার থাকবে? অনধিক 5 জন, অর্থাৎ একজন প্রধান এবং বাকি 4 জন অনধিক 4 জন হবে, এবং তারা সবাই রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হবেন। এবং নির্বাচন কমিশনের প্রধান কিছু কাজ আছে। কোন একটা এলাকার নির্বাচনী এলাকার তোমার নির্বাচনী এলাকার সীমা নির্ধারণ করা, ভোটার তালিকা প্রণয়ন, প্রার্থী মনোনয়ন যাচাই বাছাই, এবং বিভিন্ন পদ তোমার যেগুলোকে আমরা বলছি যে বিভিন্ন প্রতীক বরাদ্দ, এবং নির্বাচন সংক্রান্ত মামলা মোকদ্দমা পরিচালনা, এবং নির্বাচনের যে ভোটার তালিকা প্রণয়নের কথা তো বললামই, এবং সেই সাথে রাষ্ট্রের যত ধরনের নির্বাচনী কর্মকাণ্ড আছে সকল ধরনের নির্বাচনী কাজগুলো মূলত নির্বাচন কমিশন করে থাকে। এবং নির্বাচন কমিশনের এই যে দায়িত্ব কর্তব্যগুলোর বাইরেও বললাম যে নির্বাচন কমিশনের একটা বিশেষ ক্ষমতা আছে, যে ক্ষমতাটা সংবিধানের 126 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন কমিশনের দেওয়া হয়েছে। আমি এই টপিকটাতে কিভাবে প্রশ্ন হয় সেটাতে আমি তোমাদেরকে নিয়ে যাই। সেই টপিকটা আমি অলরেডি এখানে ওপেন করেছিলাম, যেটা তোমাদের একটা ফাইলে তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। আমি একটু তোমাদেরকে দেখাতে পারলে আমার ভালো লাগতো। একটু খেয়াল করো যে আচ্ছা, ইতিপূর্বে আমরা কর্ম কমিশন নিয়ে পড়ছিলাম, এটার প্রশ্ন অলরেডি আমরা জেনে গেছি। এবং এখন আমরা যেটা নিয়ে জানবো সেটা কি? যে নির্বাচন কমিশন নিয়ে, ঠিক আছে? তো প্রশ্নটা তোমরা একটু পরে দেখো। আমার প্রশ্ন যদি তোমরা প্রশ্নটা যদি দেখো তাহলে তোমরা বুঝতে পারবা যে কোন জায়গা থেকে আসলে প্রশ্নটা হয়েছে। তো তোমরা একটু দেখো, আমি তোমাদেরকে একটু জুম ইন করে দেখাই। তো এই প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ?
আচ্ছা, প্রশ্নটা আশা করি তোমরা দেখতে পাচ্ছ। প্রশ্নটা দেখো, এখানে কি প্রশ্নটা বলছে দেখো। প্রশ্নটাতে স্পষ্টভাবে উল্লেখ করছে যে ক নামক সিটি কর্পোরেশনটির মেয়র নির্বাচনে একজন প্রার্থী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছে। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জনাব মকবুল হোসেন এই জন্য একটি সাংবিধানিক প্রতিষ্ঠানে অভিযোগ উত্থাপন করেন। তার মানে কোথায় মকবুল সাহেব কোথায় তোমার এটার অভিযোগটা দায়ের করেছেন বা অভিযোগটা দিয়েছেন, এটা আমরা বুঝতে পারলাম যে এই যে দেখো মকবুল সাহেব বা মকবুল হোসেন এই জন্য একটি সাংবিধানিক প্রতিষ্ঠানে অভিযোগ করেছেন। সংশ্লিষ্ট সাংবিধানিক প্রতিষ্ঠানটি তদন্ত করে অভিযোগের সত্যতা প্রমাণ পায়, ফলে সংশ্লিষ্ট সাংবিধানিক প্রতিষ্ঠানটি অভিযুক্ত প্রার্থীর প্রার্থিতা বাতিল ঘোষণা করেন। তার মানে হচ্ছে তোমার কর্পোরেশনের যিনি মেয়র নির্বাচনে একজন প্রার্থী যিনি তাকে বাতিল করেন। সংশ্লিষ্ট সাংবিধানিক প্রতিষ্ঠানটির দক্ষতা ও নিরপেক্ষতার ফলে গণতন্ত্রের অগ্রযাত্রা সুনিশ্চিত হয়। বাংলাদেশের সর্বোচ্চ আইন কর্মকর্তার পদবি কি? এটা হয়তো তোমাদেরকে এখনো পড়ায় নাই, বাট এটার উত্তর হচ্ছে অ্যাটর্নি জেনারেল। কি হবে? অ্যাটর্নি জেনারেল। সরকারি কর্ম কমিশনের গঠন বর্ণনা করো। আমরা কিন্তু কর্ম কমিশনের গঠন নিয়ে অলরেডি জেনে গেছি। কর্ম কমিশনের কতজন সদস্য থাকবে এবং সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী তোমার আচ্ছা, এখন এরপরে যেটা গ নাম্বারে বলছে কি, মেয়র পদপ্রার্থী জনাব মোহাম্মদ মকবুল হোসেন যে সাংবিধানিক প্রতিষ্ঠানে অভিযোগ দায়ের করেন তার নাম কি এবং চেয়ারম্যান ও অন্যান্য সদস্যদের কিরূপ যোগ্যতার অধিকারী হতে হয়। এখানে কোন প্রতিষ্ঠানে অভিযোগটা দায়ের করেছেন? নির্বাচন কমিশনে। এবং নির্বাচন কমিশনার হওয়ার যে যোগ্যতা, সেই যোগ্যতার বিষয়ে তো তোমরা এখানে নিশ্চয়ই তোমাদের যে আলোচনা হয়েছে সেখানে আমরা বলছি যে কয়জন ব্যক্তিকে সেখানে নিযুক্ত হবে, একজনকে প্রধান এবং অনধিক 4 জন ব্যক্তিকে সেখানে নিযুক্ত করা হবে। এবং যোগ্যতার বিষয়ে এখানে বলছে কি, এই যোগ্যতা দেখো সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর যোগ্যতা হচ্ছে একজন বিচারপতি যেরূপ মানে যোগ্যতা সম্পন্ন হয় স্বাভাবিকভাবে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে সেই রকম যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদেরকে নিযুক্ত করা হয়। আবার গ নাম্বার, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে উদ্দীপকে বর্ণিত সাংবিধানিক প্রতিষ্ঠানটির গুরুত্ব বর্ণনা করো বা নির্ণয় করো। তার মানে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনের গুরুত্ব কিন্তু অনেক বেশি। মানে নির্বাচন কমিশন না থাকা মানে হচ্ছে একটা গণতান্ত্রিক দেশে মানুষেরা নির্বাচন করবে কিভাবে, ভোট দিবে কাকে, এই যে বিষয়গুলো আসে এগুলো কিন্তু এইগুলোর ক্ষেত্রে গণতান্ত্রিক অগ্রযাত্রার ক্ষেত্রে যে তোমার নির্বাচন প্রতিষ্ঠানগুলো। আচ্ছা, এখানে একটু আমরা কয়েকটা এমসিকিউ দেখি। বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠান কয়টি? তোমরা নিশ্চয়ই উত্তর করতে পারবা, একটু কমেন্ট সেকশনে জানাও ভাইয়া এই চ্যাপ্টারে আগের ক্লাসগুলো কি আছে। তুমি পড়ালেখার পেজে স্ক্রল করে নিচের দিকে গেলেই সেই ক্লাসগুলো পাবে। একজন প্রধান এবং অনধিক 4 জন, ভেরি গুড, ওকে। ক্লাসগুলো আছে এবং আমাদের ক্লাসের সুপার 60 ক্লাসের একটা গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে কিন্তু আমরা লিঙ্ক করে প্রত্যেকটা ক্লাসের স্লাইড গুলো তোমাদেরকে দিয়ে দিয়েছি। ওকে, 4টি বলেছে, হ্যাঁ আছে, এই পেজে আছে। আচ্ছা, তানিশা আক্তার উত্তর করেছে। আচ্ছা, এরপরে দেখো সাংবিধানিক প্রতিষ্ঠান নয় কোনটি? প্রশ্নগুলোর উত্তর করো, আমি তোমাদের উত্তরগুলো দেখি কয়জনে পারো। তানিশা তানু বলেছে 4 জন, ভেরি গুড। মেয়াদের কার্যকাল 5 বছর, হ্যাঁ ভেরি গুড। লাভলি চৌধুরী তুমি সঠিক উত্তর বলেছো, অর্থাৎ 5 বছরই নির্বাচন কমিশনের মেয়াদ থাকে। আচ্ছা, তানিশা 4টি বলেছে। মাহি সি বলেছে, কোথায় সি হবে? এখানে কোনটা প্রতিষ্ঠান নয়, তার মানে গ। আচ্ছা, ভেরি গুড। দুর্নীতি দমন কমিশন, ভেরি গুড। এটা সরকারি সংস্থা, এটা কিন্তু সাংবিধানিক প্রতিষ্ঠান নয়। সাংবিধানিক প্রতিষ্ঠান নয় কোনটি? এটা আবার আসছে। এবং 3 নম্বর প্রশ্নে পরে 4 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, রাষ্ট্রের পক্ষে যে কোনো মামলা যে কোনো আদালতে পরিচালনা করতে পারে নিচের কোন কর্মকর্তাকে নির্দেশ করেন? এটা হচ্ছে অ্যাটর্নি জেনারেল। এটা নিয়ে আমরা এখনো পড়ি নাই, আমরা নেক্সট ক্লাসে এটা সম্পর্কে পড়বো। স্বাধীন, নিরপেক্ষ ও শক্তিশালী নির্বাচন কমিশনের কথা সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে? এইটা একটু উত্তর করো তোমরা, এই প্রশ্নটার উত্তর করো। 5 নম্বর প্রশ্নের উত্তর করো, দেখি তোমরা পারো কিনা। 5 নম্বর প্রশ্ন, বাকিগুলো পারবা আশা করি। 5 নম্বর প্রশ্নটার উত্তর করো। একটু 5 নম্বর প্রশ্নের উত্তর করো দেখি। আচ্ছা, রায়ান বাইজিৎ উত্তর করেছে, 5 নম্বরের বি বলেছে। ওকে, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। বাংলাদেশের নির্বাচন কমিশনের কাজ কি? একটু 6 নম্বর প্রশ্নটার উত্তর করো। 6 নম্বর প্রশ্নের উত্তর করো। 6 নম্বর প্রশ্নের উত্তর করো। সাদিয়া সুলতানা, 5 নম্বর প্রশ্নের উত্তর কি হবে?
গ হবে না ঘ হবে? ভুল করো কেন? ভুল করিও না, একটু আগে পড়াইছি। 6 নম্বরের ডি বলেছে, ডি ডি ঘ। আচ্ছা, সংসদীয় এলাকার সীমানা নির্ধারণ, রাষ্ট্রপতি নির্বাচন করা, ভোটার তালিকা প্রণয়ন। ভেরি গুড, ভেরি গুড। তো আমরা আজকে যেটুকু জানলাম সেটুকু তোমাদের জন্য রাখি। আজকে আমরা হচ্ছে আমি নিজে ঘাড় নাড়াচাড়া করতে পারতেছি না, খুব কষ্ট করে অনেকক্ষণ দাঁড়ায় আছি। জানি না এদিকে হচ্ছে লক হয়ে যায় না, এই যে লক হয়ে গেছে। তোমরা দোয়া করবা যাতে দ্রুত সময়ের মধ্যে লকটা ছাড়াই যায়, আমার গাড় একটু এদিক ওদিক নাড়াইতে পারি। তোমাদের দোয়া থাকলে সবকিছু সম্ভব। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তোমাদের। এবং তোমাদের যদি এই অধ্যায় থেকে প্রশ্ন আসে তাহলে তোমাদের হয় নির্বাচন কমিশন থেকে আসবে, নয়তো কর্ম কমিশন থেকে আসবে। আর অনুধাবনমূলক প্রশ্ন এবং জ্ঞানমূলক প্রশ্ন অ্যাটর্নি জেনারেল থেকে আসতে পারে। এই জন্য আমরা নেক্সট ক্লাসে অ্যাটর্নি জেনারেল সম্পর্কে আমরা জানবো। ওকে, পরবর্তী ক্লাসে দেখা হবে এবং সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আল্লাহ হাফিজ।